2024 সালের সারা দেশের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আমার শুভেচ্ছা নিও। আজকে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আশা করি সকল বোর্ডের সব শিক্ষার্থীর পরীক্ষা ভালোই হয়েছে। আমি তোমাদের ইব্রাহিম খলিল স্যার কুমিল্লা থেকে বলছি। আমি খলিল বাংলা একাডেমির পরিচালক ও শিক্ষক। আমার প্রতিষ্ঠানের অবস্থান কুমিল্লা রানীদিঘির দক্ষিণ পাড়। আজকে আমি তোমাদের সামনে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ সাজেশনস ও টিপস নিয়ে উপস্থিত হয়েছি। আমি দেরি না করি শুরু করে দিচ্ছি। প্রথমে আসি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের 1 নঙ্গে আছে বাংলা উচ্চারণ। উচ্চারণে আমরা দেখতে পাই 1 নঙ্গের কতে আছে অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম, এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম, ব ফলা উচ্চারণের 5টি নিয়ম, ম ফলা উচ্চারণের 5টি নিয়ম। যারা কয়ের উত্তর দিবে তারা এই 4টি প্রশ্নের উত্তর ভালোভাবে শিখে নিও। অধ্বনির মধ্যে আবার আছে 3 প্রকার: আদ্য ও মধ্য অন্ত। আদ্য ও মধ্য ও অন্ত। 1 নঙ্গের খতেই আছে তোমাদের শব্দের উচ্চারণ। 8টি শব্দ দেওয়া থাকবে, এর মধ্যে 5টি শব্দের উচ্চারণ লিখতে হবে। যারা খয়ের উত্তর দিবে তারা খ অংশ ভালোভাবে প্রিপারেশান নিতে হবে। 2 নঙ্গে আছে তোমাদের বাংলা বানান। বাংলা বানানের জন্য তোমরা যেগুলো পড়বে: নত্যবিধান কি, নত্যবিধানের 5টি নিয়ম উদাহরণসহ আলোচনা করো। সত্যবিধান কি বা সত্যবিধান কাকে বলে, সত্যবিধানের 5টি নিয়ম উদাহরণসহ আলোচনা করো। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে তোমাদের এই অধ্যায়ের: বাংলা একাডেমি কর্তৃক প্রণীত বাংলা বানানের 5টি নিয়ম উদাহরণসহ আলোচনা করো। 2 নঙ্গের কয়ের যারা উত্তর করতে চাও তারা এই 3টি প্রশ্ন শিখবে, আর যারা 2 নঙ্গের খয়ের উত্তর দিতে চাও তারা কতিপয় শব্দের শুদ্ধরূপ শিখতে হবে। কতিপয় শব্দের শুদ্ধরূপ তোমরা বোর্ডে আসা যেগুলো আছে, বিভিন্ন বোর্ডে আসা যেসব শব্দের শুদ্ধরূপ এসেছে, অশুদ্ধ রূপ দেওয়া থাকবে 8টি, এর মধ্যে 5টি শব্দের শুদ্ধরূপ লিখতে হবে। 2 নং গেল। 3 নঙ্গে তোমরা যা পড়বে 3 নঙ্গের কতে আছে ব্যাকরণিক শব্দশ্রেণী। তো ব্যাকরণিক শব্দশ্রেণীর কতে আছে ক্রিয়াপদ কি, ক্রিয়াপদের প্রকারভেদ উদাহরণসহ আলোচনা করো, বা ক্রিয়াপদের শ্রেণী বিভাগ উদাহরণসহ আলোচনা করো। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে আবেগ শব্দ কি, আবেগ শব্দ কত প্রকার ও কী কী উদাহরণসহ আলোচনা করো। তবে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এই অধ্যায়ে: যোজক কাকে বলে, যোজকের শ্রেণী বিভাগ উদাহরণসহ আলোচনা করো। আর 3 নঙ্গের খতে ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয় থাকে। তো ব্যাকরণিক শব্দশ্রেণী নির্ণয় 8টি বাক্য দেয়া থাকে, এর মধ্যে 5টি শব্দের নিচে আন্ডারলাইন দেয়া থাকে। এর মধ্যে বিশেষ্য বিশেষণ, সর্বনাম, যোজক, ক্রিয়া বিশেষণ, যোজক, অনুসর্গ, আবেগ শব্দ, এই 8 প্রকার নির্ণয়ের এই 8 প্রকারের মধ্যে থেকে উদাহরণ থাকে। এর মধ্যে তোমরা 5টি নির্ণয় করবে। 3 নঙ্গের খতে থাকে তোমার 3 নঙ্গের খতে আরেকটা আইটেম থাকে। অনেক সময় তোমার দেখা যায় কি কোনো একটা পদের ওই 5 প্রকারের পদ খুঁজে নেওয়ার কথা বলা হয়, অনুচ্ছেদ আকারে থাকে। যেমন থাকতে পারে নিচের অনুচ্ছেদ থেকে 5টি ক্রিয়া বিশেষণ পদ নির্ণয় করো। তো এর জন্য তোমরা পড়বে ক্রিয়া বিশেষণ, ক্রিয়াপদ আর বিশেষণ পদ। বেশিরভাগ বোর্ডগুলো আমরা পর্যালোচনা করে দেখতে পাই যে নিচের অনুচ্ছেদ থেকে 5টি ক্রিয়াপদ নির্ণয় করো এটা থাকে, অথবা নিচের অনুচ্ছেদ থেকে 5টি ক্রিয়া বিশেষণ নির্ণয় করো এই ধরনের থাকে। নিচের অনুচ্ছেদ থেকে 5টি ক্রিয়াপদ নির্ণয় করো এই ধরনের থাকে। এই 3টা গুরুত্বপূর্ণ। 4 নং
4 নঙ্গে তোমরা কী পড়বে? 4 নঙ্গে তোমাদের যে দুটা টপিকস আছে, একটা হলো উপসর্গ আর একটা টপিকস আছে সমাস নির্ণয়। তো সমাস নির্ণয় একটু জটিল এসএসসি পরীক্ষার্থীদের জন্য, যাদের পূর্ব থেকে প্রিপারেশন নেই তাদের জন্য সমাস নির্ণয় করা একটু জটিল ও কঠিন। তো তাদের জন্য বলছি, যারা সমাস নির্ণয় করবে না, যারা উপসর্গের প্রশ্নের উত্তর দিতে চাও, উপসর্গ কিন্তু সমাস নির্ণয়ের তুলনায় অনেকটা সহজ। যেমন উপসর্গ আমরা বিগত বোর্ডের প্রশ্নগুলো পর্যালোচনা করে দেখতে পাই যে একটা প্রশ্ন বেশিরভাগ বোর্ডে এসেছে। যেমন উপসর্গ কী? উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্রোতকতা আছে, উদাহরণসহ আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি তোমরা শিখে নিতে পারো। আরেকটা প্রশ্ন আছে, উপসর্গ কী? বাংলা ভাষায় উপসর্গের প্রয়োজনীয়তা আলোচনা করো। আরেকটা প্রশ্ন আছে, এটা বিভিন্ন কোনো বোর্ডে আসে নাই, হয়তো আসতেও পারে। উপসর্গ কী? উপসর্গ কত প্রকার ও কী কী, উদাহরণসহ আলোচনা করো। এবার বাংলা উপসর্গ আছে 21টি, সংস্কৃত উপসর্গ আছে 20টি, আর বিদেশি উপসর্গ কিছু আছে। এগুলো যুগে আবার শব্দ গঠন করে বাক্যে প্রয়োগ, এগুলো শিখতে হবে। হ্যাঁ, বাংলা উপসর্গ তোমরা শিখে নিও, বাংলা এগুলো আসলে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? বাংলা উপসর্গ 21টি। অ আ অগা অজ অনা আর আন আবো ইতি উন কত কু নি পাতি বি ভর রাম স সা সুহা। আর সংস্কৃত উপসর্গ 20টি আছে, প্র পরা অপসমনি অনু অব নির্দুর্বি অদিশু উৎ পরিপতি অতি অবি অপি উপ আ, এই 20টি। আর কিছু বিদেশি উপসর্গ আছে, যেমন আরবি উপসর্গ আছে আম খাসলা, ফার্সি উপসর্গ আছে বরবে বদ, হিন্দি আছে হর, ইংরেজি উপসর্গ আছে তোমার হাফ, ফুল, সাব, হেড। তো এগুলো দিয়ে তোমার শব্দ গঠন করে বাক্যে প্রয়োগ, এগুলো শিখতে হবে। অথবা যারা সমাস নির্ণয় পারো, সমাস যাদের আয়ত্তে আছে সমাস শিখতে পারো। তবে এখানে একটা মজার ব্যাপার হলো, যে কোনো একটি শিখবে, হয় সমাস পড়বে যারা সমাস পারো, আর না হয় উপসর্গ শিখবে, একটা শিখলে হবে। 4 নং গেল। এবার 5 নঙ্গের দিকে আমরা যাচ্ছি। 5 নঙ্গে কী আছে? তোমাদের 5 নঙ্গে আছে বাক্যতত্ত্ব। তো এখানে বাক্যতত্ত্বে দেখা যাচ্ছে বিগত বোর্ডের প্রশ্নগুলো পর্যালোচনা করে আমরা দেখতে পেয়েছি যে বাক্যতত্ত্বের মধ্যে 3টি প্রশ্ন আছে গুরুত্বপূর্ণ, যে বাক্য কী, গঠনগতভাবে এর প্রকারভেদ, উদাহরণসহ আলোচনা করো। তো গঠনগতভাবে বাক্য 3 প্রকার, সরল বাক্য, জটিল বা মিশ্র বাক্য এবং যৌগিক বাক্য। এই 3 প্রকারের সংজ্ঞা সহকারে আলোচনা করতে গিয়ে উদাহরণ কিছু দিতে হবে, মনে রাখতে হবে। আরেকটা প্রশ্ন আছে, বাক্য কী? একটি সার্থক বাক্যের গুণ বা বৈশিষ্ট্য কয়টি ও কী কী, উদাহরণসহ আলোচনা করো। তো একটি সার্থক বাক্যের গুণ বা বৈশিষ্ট্য 3টি, আকাঙ্ক্ষা, আসক্তির, যোগ্যতা, এটা একটা প্রশ্ন। তবে আরেকটা প্রশ্ন আছে যে উৎপত্তি অনুসারে বা উৎস অনুসারে বা অর্থানুসারে বাক্য কত প্রকার ও কী কী, উদাহরণসহ আলোচনা করো। অর্থাৎ অর্থগতভাবে বাক্য কত প্রকার ও কী কী, উদাহরণসহ আলোচনা করো। তো অর্থগতভাবে বাক্য 7 প্রকার, এটা তোমরা শিখে নিও। অনেক বইতে 5 প্রকার আছে, হ্যাঁ, কিন্তু 7 প্রকার লিখবে তোমরা। একটা হলো বিবৃতিসূচক বা নির্দেশাত্মক বা বর্ণনাত্মক বাক্য, প্রশ্নসূচক বাক্য, অনুজ্ঞাবাচক বা অনুজ্ঞাসূচক বা আদেশবাচক বাক্য 3। 4 নম্বরে হলো তোমার ইচ্ছাসূচক বাক্য। 5 নম্বরে হলো 5 নম্বরে হলো বিস্ময়সূচক বাক্য। 6 কার্যকারণাত্মক বাক্য। 7 সন্দেহদ্যোতক বাক্য। তো 5 নং গেল। 6 নম্বরের দিকে আমরা যাচ্ছি একটু। হ্যাঁ, তো শিক্ষার্থী বন্ধুরা, আসলে এখানে 5-এর খ আছে বাক্য পরিবর্তন, যাকে আমরা ইংরেজিতে বলি চেঞ্জিং সেন্টেন্স। তো বাক্য পরিবর্তন অনেকটা জটিল, কঠিন, অনেকেই পারে না। যদি তোমাদের আয়ত্তে না থাকে, এখানে 5 নঙ্গের ক দেয়াই বেটার, আমি শ্রেয় মনে করি। তো 6 নঙ্গে তোমাদের আছে, কতে আছে একটা অনুচ্ছেদ দেয়া থাকবে, অনুচ্ছেদের শুদ্ধরূপ, অনুচ্ছেদের ভুলগুলো যেখানে যেখানে ভুল আছে, হ্যাঁ, ভুলগুলো শুদ্ধ করে অনুচ্ছেদটা লিখতে হবে। হ্যাঁ, যেমন কমার ভুল আছে, বানানের ভুল,
হ্যাঁ, তারপরে তোমার যেটা বলি আমরা বিরাম চিহ্নের বিরাম চিহ্নের বিভিন্ন ব্যবহারজনিত ত্রুটি আর বানানের বিভিন্ন ব্যবহারজনিত ত্রুটি থাকবে, এগুলো সংশোধন করে নিতে হবে অনুচ্ছেদ থেকে। অনুচ্ছেদের মধ্যে থেকে এগুলো সংশোধন করে অনুচ্ছেদটা সুন্দর করে লিখতে হবে। তো এখানে বিশেষ করে 5-6টা বল থাকে একটা অনুচ্ছেদে, এগুলো ঠিকঠাক করে লিখতে হবে। এটা অনেকটা জটিল এবং কঠিন, যাদের অভ্যাস নেই বা যারা চর্চা করো না তারা পারবে না। তো 6 নম্বরের খতে আছে কি? 6 নম্বরের খতে তোমাদের জন্য আছে সহজ বাক্যের শুদ্ধরূপ। তো বাক্যের শুদ্ধরূপ কী পড়বে তোমরা? ঠিক আছে, তো বাক্যের শুদ্ধরূপ তোমরা পড়তে গিয়ে যে বিষয়গুলো খেয়াল রাখবে, বিভিন্ন বোর্ডে আসা যে বাক্যের শুদ্ধরূপ এগুলো অনুশীলন করলে হবে। তবে বাক্যের শুদ্ধরূপ তোমার শুদ্ধরূপ লিখতে গিয়ে বিশেষ করে বানানের যে ভুলভ্রান্তি, এই বানানের ভুলভ্রান্তি থাকে বেশি, এই বানানের ব্যাপারগুলো তোমরা খেয়াল রাখবে বা বানানের শুদ্ধরূপ লিখতে হবে, কারণ বাক্যের ভিতরে বানানের ভুল থাকে। এই বানানটা শিখতে হবে ভালো করে, 2 নঙ্গের সাথে মিল আছে এটার। হ্যাঁ, বানানটা ঠিক করে লিখতে হবে। আরেকটা ব্যাপার এখানে লক্ষণীয় যে বানানের শুদ্ধরূপ তোমরা চর্চা করতে গিয়ে হ্যাঁ বহুবচনের একবচন বহুবচনের ব্যবহারজনিত ত্রুটি আছে, প্রবাদ প্রবচনের ব্যবহারজনিত ত্রুটি আছে। ঠিক আছে, তারপরে তোমার বহুবচনের ব্যবহারজনিত ত্রুটি আছে, একবচন বহুবচনের ব্যবহারজনিত ত্রুটি। যেমন আমি বললাম শ্রেণীতে সকল শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিল, অথবা শ্রেণীকক্ষে সকল শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিল। এটা ভুল। এটা সঠিক রূপটা হবে শ্রেণীতে বা শ্রেণীকক্ষে শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিল। সকল হলে বৃন্দ হবে না, বৃন্দ হলে সকল হবে না। বহুবচনের 2টো রূপ একসাথে ব্যবহার করা যায় না, একটা ব্যবহার করতে হবে। যাক, আমরা ব্যবহারে যাচ্ছি না, আমি সাজেশনস নিয়ে এসেছি, আমি জাস্ট তোমাদের উদ্দেশ্যে মানে গুরুত্বপূর্ণ কথাগুলো বলার জন্য আমি দাঁড়িয়েছি। আমরা ব্যবহার বিধি নিয়ে পরে আলোচনা করব, পরবর্তী ক্লাসে আলোচনা করব। 7 নঙ্গে তোমাদের কি আছে? 7 নঙ্গে তোমাদের আছে পারিভাষিক শব্দে, হ্যাঁ পারিভাষিক রূপ, শব্দের পারিভাষিক অর্থ। অর্থাৎ পারিভাষিক অর্থ যেমন অ্যাসিড অর্থ অম্ল, একাডেমিক প্রাতিষ্ঠানিক, গুডউইল সুনাম, তারপরে তোমার অডিও শ্রাব্য, ইন্ডেক্স সূচি, লিজেন্ড কিংবদন্তি। তো এই পারিভাষিক অনেক শিক্ষক আমি দেখেছি বা অনেক শিক্ষার্থী মানে তারা ভোকাবুলারিকে মনে করে পারিভাষিক। হ্যাঁ, তারা ভোকাবুলারির সাথে পারিভাষিক গুলিয়ে ফেলে। তা করলে কিন্তু হবে না। হ্যাঁ, অনেক শিক্ষকও দেখেছি, ছাত্রকেও দেখেছি। পারিভাষিক অর্থ সম্পূর্ণ আলাদা। যেমন আমি বলি তোমাদের একটা পারিভাষিক শব্দ বলি এবং একটা ভোকাবুলারি বলি। ক্যাপিটাল, এটার ভোকাবুলারি হলো রাজধানী, আর ক্যাপিটাল এর পারিভাষিক রূপ হলো পুঁজি। তাহলে কোথায় আছি আমরা বলো? ক্যাপিটাল অর্থ ভোকাবুলারি অর্থ, ক্যাপিটালের ভোকাবুলারি হলো পুঁজি আর রাজধানী, আর ক্যাপিটালের পারিভাষিক অর্থ হলো পুঁজি। তো এভাবে আমরা কিন্তু ভুল করলে চলবে না। হ্যাঁ, পারিভাষিক হলো দাপ্তরিক, অফিস আদালত সংক্রান্ত শব্দ এবং যেগুলোর তোমার একটা রূপ আমরা দান করেছি, আমরা বাংলা ভাষায় একটা ভাবান্তর করে নিয়েছি। বিশেষ শ্রেণীর শব্দগুলোকে বলা হয় পারিভাষিক শব্দ। 7 নং গেল। 8 নঙ্গে তোমাদের কতে আছে দিনলিপি অভিজ্ঞতা, খতে আছে প্রতিবেদন। খতে আছে কি? প্রতিবেদন। তো দিনলিপি অভিজ্ঞতা তোমরা লিখবে। দেখো, দিনলিপি লিখতে গিয়ে একটা জিনিস খেয়াল রাখবে, দিনলিপি অভিজ্ঞতায় একই ধরনের। দিনলিপি গল্পের মতো করে লিখতে হবে, অভিজ্ঞতাও গল্পের মতো করে লিখতে হবে। তো দিনলিপিতে পর্যায় বা ধাপ থাকে 4টি। হ্যাঁ, প্রথমে উপরে লিখতে হবে, দিনলিপির উপরে বাম পাশে লিখতে হবে দিন তারিখ ও সাল, দিন তারিখ। তারপরে লিখতে হবে সূচনা অংশ, মূল অংশ, শেষাংশ। এই পর্যায় বা ধাপ 4টি।
এই চারটিকেও অনুসরণ করে লিখবে। তোমরা কিন্তু আবার লিখতে যেও না যে সূচনা অংশ, মূল অংশ, মানে সমাপ্তি অংশ, এগুলো লিখতে যেও না। আমি কথার কথা বলেছি, যেমন কলেজের প্রথম দিনের দিনলিপি, তো এটা লিখতে গিয়ে তোমরা লিখবে যে প্রথমে লিখবে দিনলিপির উপরে বাম পাশে লিখবে তারিখ, হ্যাঁ, মানে কত তারিখ, বার এবং সাল, হ্যাঁ, মানে খ্রিস্টাব্দ, কত খ্রিস্টাব্দ, এটা লিখবে। লিখে তারপরে শুরু করবে সূচনা অংশ, যে সকালবেলা মায়ের ডাকে ঘুম ভাঙে, আমার বন্ধুরা এসে আমার জন্য, আমার বন্ধু অনিক এবং বাদল আমার বাসায় এসে বসে আছে, আমি তখনও ঘুমোচ্ছি, মায়ের ডাকে ঘুম ভাঙলো এবং তাড়াতাড়ি গোসল ছেড়ে নাস্তা করে বন্ধুদের নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। তো কলেজে তোমরা গিয়েছো, হ্যাঁ, কলেজে গিয়ে বন্ধুরা তোমাদের অনেক দু একজন পরিচিত বন্ধু পেয়েছো, তারা তোমাকে বসতে বললো, জায়গা করে দিয়েছে। কিছুক্ষণ পরে তোমাদের ছিল, প্রথম দিনটি ছিল তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস। তো ওই ক্লাসে তোমাদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়েছে, হ্যাঁ। তারপরে প্রিন্সিপাল স্যার, বিভিন্ন স্যার তোমাদের উদ্দেশ্যে দিক নির্দেশমূলক কথা বলেছে, এগুলো তোমরা গল্পের আকারে লিখবে, কি বলেছে। অনেক উপদেশমূলক কথা বলেছে, তোমাদের ভালো লেগেছে, হ্যাঁ। তারপরে হ্যাঁ, বিশেষ করে বাংলা স্যারের কথা তোমাদের ভালো লেগেছে ইত্যাদি বলতে পারো, লিখতে পারো, গল্পের আকারে লিখবে। তারপরে তোমরা ক্লাস শেষে, মানে ওরিয়েন্টেশন ক্লাস শেষে তোমরা বন্ধুরা মিলে আড্ডা দিয়েছো, ফুচকা খেয়েছো বা চটপটি খেয়েছো। তো সেই যে স্মৃতি, অল্পমধুর স্মৃতি, তো আজও তোমার হৃদয়ে জলজল করে আছে। তো হ্যাঁ, তো এই যে কথাগুলো লিখলে গল্পের আকারে লিখবে। তো অভিজ্ঞতা এরকম গল্পের আকারে লিখতে হবে, অভিজ্ঞতার ব্যাপারটাও গল্পের আকারে লিখতে হবে। অভিজ্ঞতা কিন্তু ওই দিন তারিখ মানে সালের কথা উপরে লেখা যাবে না। অভিজ্ঞতার 3টা অংশ, সূচনা অংশ, মূল অংশ, শেষাংশ বা সমাপ্তি অংশ। যেমন কক্সবাজারের ভ্রমণের অভিজ্ঞতা, সোনারগাঁ পরিদর্শনের অভিজ্ঞতা বা সোনারগাঁ ভ্রমণের অভিজ্ঞতা, হ্যাঁ। তো ওইখানে তুমি কি দেখেছো, সোনারগাঁয়ে কী দেখছো, প্রাচীন পুরাতন জিনিসপত্র, তারপরে পুরাতন যে বিশেষ করে মুঘল আমলের যারা মানে ছিলেন, রাজা ছিলেন, হ্যাঁ, তারা কি জিনিসপত্র ব্যবহার করতেন, বাসন কুসন, জামা কাপড়, হ্যাঁ, এসবের বর্ণনা দিবে। তারপর কি খেয়েছো বা কোথায় ছবি উঠিয়েছো, কি করেছো, মানে কী অভিজ্ঞতা হলো তোমার দেখে, এটা, হ্যাঁ, সেগুলো অভিজ্ঞতা, এগুলো বর্ণনা করবে, তোমার নিজের ভাষায় গল্পের আকারে বর্ণনা করবে। 8 নং গেল। 9 নঙ্গে তোমাদের কি আছে? 9 নঙ্গের কতে আছে ইমেল, SMS, যাকে আমরা বলি খুদে বার্তা। আর ইমেল এর বাংলা হলো বৈদ্যুতিক চিঠি, কতে আছে। তো কতে বেশিরভাগ ক্ষেত্রেই তোমার ইমেল থাকে, ঠিক আছে। ইমেলে তোমরা কি লিখবে? ইমেলে লিখবে তোমার যে জিনিসটা খেয়াল থাকবে, ইমেল একটা পত্রের মতো, শুধু একটু ডিফারেন্ট আছে, যে প্রথমে লিখবে টু rakib@yahoo.com gmail.com, ফর্ম লেখার দরকার নাই, CC ডট দিয়ে রাখবে, BCC ডট দিয়ে রাখবে। তারপরে তোমরা এই ডেট দিতে পারো, ডেট দিতে পারো। তারপরে বিষয়, মাদকাসক্তির কুফল, যেমন মাদকাসক্তির কুফল সম্পর্কে উপদেশ প্রদান করে ছোটো পাখি একখানা ইমেল লিখো। এই ধরনের একটা ইমেল থাকলে লিখবে যে বিষয় কী হবে, মাদকাসক্তির কুফল। তারপরে তোমরা টেক্সট মানে যে মূল অংশে গিয়ে লিখবে, হ্যাঁ, টেক্সট মানে মূল অংশ, ওখানে আছে তোমার পত্রের মতো স্নেহের ছোটো ভাই রাকিব, হ্যাঁ। তারপরে এটা যাকে বলা হয় সম্ভাষণ আর কি, হ্যাঁ। তারপরে তোমার সূচনা অংশ, পত্রের যে অংশগুলো থাকে, হ্যাঁ, সূচনা অংশ, তারপরে পত্রসার বা মূল অংশ, তারপরে সমাপ্তি অংশ পত্রের, হ্যাঁ, ওটা শেষ করবে, হ্যাঁ, লিখি মানে, হ্যাঁ। তারপরে লিখবে যে বিদায় সম্ভাষণ, যে ইতি তোমার বড় ভাই বাদল দিয়ে শেষ করে দিবে, আর কিছু লিখতে হবে না, হ্যাঁ। সেন্ট বা এটা এইসব লিখতে হবে না। তো ইমেল গেল। আর SMS-টা তেমন কমন না, খুদে বার্তা যেটা, এটা কমন না। আর খতে থাকে তোমার আবেদনপত্র।
তো বিগত সালগুলোর যে বাংলাদেশের সকল শিক্ষা বোর্ড আমি পর্যালোচনা করে দেখেছি যে আবেদনপত্র বলতে আমরা বুঝি যে চাকুরির আবেদনপত্র থাকে, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ লাভের জন্য আবেদন, মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য আবেদন, কলেজের প্রভাষক পদে নিয়োগ লাভের জন্য আবেদন, অথবা কোনো প্রতিষ্ঠানের কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিস সহকারী পদে নিয়োগ লাভের জন্য আবেদন, অথবা তোমাদের থাকতে পারে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মকর্তা পদে নিয়োগ লাভের জন্য আবেদন, অথবা থাকতে পারে তোমার ব্যাংকের কর্মকর্তা পদে, ব্যাংকের অফিসার পদে নিয়োগ লাভের জন্য আবেদন, যে কোনো ব্যাংকের, অথবা থাকতে পারে সিনিয়র অফিসার পদে নিয়োগ লাভের জন্য আবেদন। এইসব ব্যাপারের মানে তোমার এই যে আবেদনপত্রগুলো আছে, আবেদনপত্রের যে শিরোনাম একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার, শিরোনাম ভুল করলে কিন্তু হবে না। যেমন শিরোনাম প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ লাভের জন্য আবেদন, শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য আবেদন, এখানে বরাবর মহাপরিচালক প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তর ঢাকা বাংলাদেশ এটা লিখতে হবে, বলবার লিখলে হবে না। আর কলেজে থাকলে লিখবে বরাবর অধ্যক্ষ ক কলেজ কুমিল্লা ঢাকা, হ্যাঁ, বিষয় প্রভাষক পদে নিয়োগ লাভের জন্য আবেদন, বিষয় সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য আবেদন, বিষয় কর্মকর্তা পদে নিয়োগ লাভের জন্য আবেদন, বিষয় অফিস সহকারী পদে নিয়োগ লাভের জন্য আবেদন, বিষয় এই ধরনের তোমরা লিখবে। তারপরে দরখাস্তের যে ধাপগুলো তোমরা আছে, হ্যাঁ, নাম, পিতার নাম, হ্যাঁ, তারপরে মাতার নাম, তারপরে স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, তারপরে ধর্ম, বর্ণ, যোগাযোগের ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, এসএসসি, অনার্স, মাস্টার্স, তারপর তোমার সংযুক্তি দিবে, হ্যাঁ, না সংযুক্তি এখন না, অভিজ্ঞতা দিবে, অভিজ্ঞতার পরে তোমরা লিখবে যে হ্যাঁ বিনীত নিবেদক, হ্যাঁ হ্যাঁ অতএব দিবে, তারপরে বিনীত নিবেদক দেওয়ার পরে শেষের সংযুক্তি, হ্যাঁ শেষের সংযুক্তি দিবে, দিয়ে তোমরা শেষ করবে। এটা গেল তোমার 8 নং। আচ্ছা, 9 নঙ্গে তোমাদের কি আছে? 9 নঙ্গে যে ব্যাপারটা আমি দেখতে পেয়েছি যে 9 নঙ্গের ক খ, কতে আছে তোমার এই সারাংশ সারমর্ম, খতে আছে ভাব সম্প্রসারণ, ঠিক আছে? তো এই সারাংশ সারমর্ম, তো সারাংশ সারমর্ম অনেকে লিখে, আমি দেখেছি যে গত বছর আমি এসএসসির খাতা কেটেছি 650, হ্যাঁ, মানে 650টির মতো খাতা দেখেছি। এর মধ্যে সারাংশ সারমর্ম অনেকেই লিখেছে, ধরো 300 জন শিক্ষার্থী সারাংশ সারমর্ম লিখেছে, 300 না 200 জন শিক্ষার্থী সারাংশ সারমর্ম লিখেছে, 200-250 হবে। আর 400 জন শিক্ষার্থীর মতো লিখেছে ভাব সম্প্রসারণ। তো যারা ভাব সম্প্রসারণ দিয়েছে তারা সর্বোচ্চ নম্বর পেয়েছে 9 এবং সর্বনিম্ন নম্বর পেয়েছে তোমার 4 হবে, হ্যাঁ। ভাব সম্প্রসারণের সর্বনিম্ন নম্বর, হ্যাঁ, 3ও পেয়েছে, যারা ফেল করেছে তারা কম পেয়েছে, কিন্তু যারা পাস করেছে তারা কমপক্ষে 4 পেয়েছে। কিন্তু সারাংশ সারমর্ম লিখতে গিয়ে কী করেছে, মানে এরা মনের ভাব প্রকাশ করতে গিয়ে যে সারাংশের যে মূল ভাব, সারাংশ সারমর্ম, সারাংশ হলো গদ্যের, সারমর্ম হলো পদ্যের, এটা লিখতে গিয়ে তারা মানে সারাংশ সারমর্ম যেটুকু আছে এর চেয়ে বেশি লিখে ফেলে এবং ভাবের বিন্যাস যথাযথভাবে হয় না, মনোভাব যথাযথভাবে প্রকাশিত হয় না। তাছাড়াও আমরা যে জিনিসটা দেখতে পেয়েছি আমি, যে শব্দ চয়ন, যথাযথ শব্দ চয়ন হয় না, হ্যাঁ, তারপরে নিজের ব্যক্তির বক্তব্য, মানে তার নিজের ব্যক্তিগত বক্তব্য সারাংশ সারমর্মের মধ্যে দিয়ে দেয়। তো সারাংশ সারমর্ম যারা দিয়েছে ভালো করেনি, সারাংশ সারমর্মের মধ্যে যে হাইস্ট নম্বর পেয়েছে 9, সারাংশ সারমর্মের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়েছে, আমি যে খাতা দেখেছি 9 পেয়েছে। তা আমি মনে করি যারা তোমরা একটু দুর্বল সারাংশ সারমর্মে, তোমাদের জন্য ভাব সম্প্রসারণের উত্তর প্রদান করাই শ্রেয়। কেননা ভাব সম্প্রসারণ তোমরা যদি বলবারও লেখো কিছু, তারপরেও তোমরা 4-5 পাবে, 6 পাবে। আর সারাংশ সারমর্মে যদি তোমরা ভুল করো তাহলে কিন্তু এই নম্বরটা আসবে না। তো ভাব সম্প্রসারণের উত্তর দিতে গিয়ে কমন প্লাস আনকমন, হ্যাঁ, কমন হলো কি তোমার অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবে ঘৃণা যেন তারে তৃণ সমদহে, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন জলসানো রুটি, সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত,
হ্যাঁ, এগুলো হলো কমন। আনকমন কি, কিছু আনকমন ভাব সম্প্রসারণ আছে। হ্যাঁ, যে পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই, যে সহে সে রহে। তারপরে আরও কিছু ভাব সম্প্রসারণ আছে আনকমন, এগুলোর ব্যাপারে তোমাদের নজর রাখতে হবে। ভাব সম্প্রসারণ কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন বোর্ডে কমন আসে না, আনকমন থাকে। যেমন গতিতে জীবন, স্থিতিতে মরণ, বা স্থিতিতে মৃত্যু। হ্যাঁ, গতিতে জীবন, স্থিতিতে মৃত্যু, এটা একটা আনকমন, এটা কিন্তু কুমিল্লা বোর্ডে এসেছে। তারপরে আরও কিছু ভাব সম্প্রসারণ আছে, মানে কমন এখন হয়ে গেছে আনকমন। আগে কমন ছিল, এখন হয়ে গেছে আনকমন। অর্থই সকল অনর্থের মূল, ঠিক আছে। এই ধরনের এটা কমন ধরা যায়, অর্থ সকল অনর্থের মূল, এটা কমন, এটা কমন। হ্যাঁ, তো এইসব ব্যাপার তোমরা আরও কিছু আছে, ঠিক আছে। তোমরা এগুলো দেখে নিও, ভাব সম্প্রসারণ দেখে নিও, জাস্ট দেখে নিও, তোমরা লিখতে পারবে। মানে এই যে 2 লাইন ভাব সম্প্রসারণ থাকে বা 1 লাইন, অর্থটা মেন। মানে এটা ভাবের, এটা কী বলতে চেয়েছে, ভাব সম্প্রসারণে কী অর্থ মিনিং করে, একটা তাৎপর্যপূর্ণ অর্থ আছে, এটা হৃদয়ঙ্গম করতে হবে, তারপরে তোমরা লিখতে পারবে। তো অনেকে আবার মূল ভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য দিয়ে লিখে, এটা দিতেও পারো তোমরা, না দিলেও চলে। ভাব সম্প্রসারণ মানে ভাবের সম্প্রসারণ। অনেক গাইডে বা অনেক বইতে আমরা দেখেছি মূল ভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য। তোমরা মূল ভাব একটা প্যারা করে দিলে, সম্প্রসারিত ভাব 2 পৃষ্ঠা দিলে, হ্যাঁ, মন্তব্য তোমরা 7 পৃষ্ঠা দিলে, দেখা যাচ্ছে একটা স্টেপ বাই স্টেপ লিখবে, এটাও লিখতে পারো। মূল ভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য না লিখেও ভাব সম্প্রসারণ লেখা যায়, ঠিক না? এইভাবে তোমরা লিখতে পারো, ঠিক না? ওকে, 9 নং গেল। হ্যাঁ, তারপরে তোমার 10 নঙ্গে কী আছে? 10 নঙ্গে আছে তোমার এই খুদে গল্প, আর আছে সংলাপ। হ্যাঁ, তো সংলাপ, খুদে গল্প হলো তোমার, আমি যেটা বলি মানে ছোট গল্পের আরও নতুন সংস্করণ, একেবারে ছোট যেই গল্প আমরা তোমার বলে থাকি কারো কাছে, অথবা গল্প করে থাকি দৈনন্দিন জীবনে, কথাবার্তায়। হ্যাঁ, এসব গল্প স্থান পায়। তো তোমার ছোটো গল্প, এই ক্ষুদে গল্প যাকে আমরা বলি ক্ষুদে গল্প, তো ক্ষুদে গল্প অনেকে লিখতে পারে না। ক্ষুদে গল্প গল্পের ডঙ্গে লিখতে হয়, গল্পের আকারে লিখতে হয়। আর সংলাপ সহজ, আমরা যাকে বলি ডায়লগ, কনভারসেশন অথবা কথোপকথন, আমরা যেই নামে ডাকি না কেন, এই সংলাপ অনেকেই দেয়। আমি দেখেছি যে 650টি খাতা দেখেছি, এর মধ্যে আমি দেখতে পেয়েছি যে এই সংলাপ দিয়েছে তোমার এই 630 জনের মতো। হ্যাঁ, মাত্র 20-25 জন হবে যে যারা উত্তর করেছে, খুদে গল্প থেকে যারা উত্তর করেছে। তো 630 জনই দিয়েছে তোমার এই সংলাপে সর্বোচ্চ নম্বর আমি দিয়েছি 9 দিচ্ছি। আর 10 দিলেন না কেন? আমি দেখতে পেয়েছি 10, হ্যাঁ, সংলাপে হয়তো আমি 10 দিয়েছি, 1জন না 2জনকে দিয়েছি 10। হ্যাঁ, তবে 10 দেওয়ার যোগ্য হলে 10-ই দেই, যদি কোনো ভুল না থাকে 10-ই দেই। তো সংলাপের যে পর্যায়গুলো, প্রথমে কুশল বিনিময় করে নেবে সংলাপে, তারপরে তোমার এই যে সংলাপের যে মূল বিষয়টা যেটা নিয়ে আমরা আলোচনা করব, ওইটা নিয়ে তোমরা ওইটার প্রসঙ্গ আনবে। শিক্ষক শিক্ষার্থীর মধ্যে সংলাপ, পিতা পুত্রের মধ্যে সংলাপ আছে, তারপরে বাবা মেয়ের মধ্যে সংলাপ, তারপরে তোমার হ্যাঁ এসব ব্যাপারে ক্রেতা বিক্রেতার মধ্যে সংলাপ, ডাক্তার এবং রোগীর মধ্যে সংলাপ, এগুলো থাকে। যেমন বর্তমানে তোমার থাকতে পারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে, ক্রিকেট সম্পর্কে, তারপরে তোমার দুর্নীতি সম্পর্কে থাকতে পারে, তারপরে তোমার থাকতে পারে সংলাপে এই হ্যাঁ এসএসসি পরীক্ষার পরবর্তী সময় তুমি কি করবে বা কী হতে চাও ভবিষ্যতে, এই সম্পর্কে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে সংলাপ, ইপ্রিজিং সম্পর্কে সংলাপ, মাদকাসক্তির কুফল সম্পর্কে সংলাপ, বই পড়া নিয়ে সংলাপ থাকতে পারে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে। হ্যাঁ, এই ব্যাপারগুলো, এই বিষয়গুলো তোমরা দেখে নিও। 10 নং গেল। 11 নঙ্গে হ্যাঁ, আর খুদে গল্প যারা পড়তে চাও, খুদে গল্পের ব্যাপারটা আমি আসলে আছে, অনেকগুলো খুদে গল্প আছে। তোমরা বিভিন্ন যে হায়াত মাহমুদের বই আছে বা ডক্টর বিশ্বজিতের বই আছে, এগুলোতে অনেক খুদে গল্প আছে, তোমরা কিছু দেখে নিতে পারো। আর যারা সংকল্প করেছো, প্রতিজ্ঞা করেছো, যে সংকল্প নিয়েছো যে আমি খুদে গল্প দেব না, আমি সংলাপ দেবো, তো সংলাপ দিবে, খুদে গল্প দেওয়ার দরকার নেই, টাচ করার দরকার নেই, সংলাপে ভালোভাবে প্রিপারেশন নিয়ে যাও।
12 নঙ্গে আছে তোমাদের প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনা আমি আসলে এখানে একটু সাজেশন দিচ্ছি। প্রবন্ধ রচনা দেখো, আচ্ছা আমি এভাবে বলছি, প্রবন্ধ রচনার মধ্যে তোমাদের যে জিনিসটা আছে, আমি সকল বোর্ডের জন্য কিছু প্রবন্ধ রচনা দিচ্ছি। এর মধ্যে আমি 8-10টি প্রবন্ধ রচনা সামনে নিয়ে আসছি, 8-10টি। এর মধ্যে 1 স্বদেশপ্রেম, 2 রূপসী বাংলাদেশ, 3 বাংলাদেশের পোশাক শিল্প, 4 বাংলাদেশের পর্যটন শিল্প, 5 দৈনন্দিন জীবনে বিজ্ঞান, 6 মানব কল্যাণে বিজ্ঞান, 7 বাংলাদেশের সামাজিক উৎসব, 8 মাদক শক্তির কুফল ও তার প্রতিকার, 9 বই পড়া, 10 পরিবেশ দূষণ তার কারণ ও প্রতিকার, পরিবেশ দূষণ তার কারণ ও প্রতিকার, 11 আরেকটা আছে বৈশ্বিক উষ্ণতা, হ্যাঁ, তার কারণ ও প্রতিকার। হ্যাঁ, এই 11টা প্রবন্ধ রচনা তোমরা যদি আয়ত্তে রাখো, যে কোনো বোর্ড, বাংলাদেশের যে কোনো বোর্ড এই 11টা রচনা থেকে 2-3টা থাকবে, 1-2টা থাকবে, এই 11টা থেকে কমপক্ষে 2টো থাকবে যে কোনো বোর্ডে, বাংলাদেশের সকল বোর্ডের জন্য আমি বলছি। তো তোমরা, এই হলো আমার আজকের আসলে, হ্যাঁ, তোমাদের জন্যই আমি এসেছি। তোমরা যদি ভালো করো, ভালোভাবে প্রিপারেশন নাও, আসলে হ্যাঁ, তবে আমার শ্রম সার্থক হয়েছে বলে মনে করব। তোমরা ভালো থেকো, তোমাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। আর আমার এই লাইভ ক্লাসটি তোমরা শেয়ার করে দিও, বন্ধুদেরকে জানিয়ে দিও। আমি ইব্রাহিম খলিল স্যার আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা। আল্লাহ হাফেজ।